আসসালামু আলাইকুম গাইস আমি আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এস এম মুশফিক। তো গাইস আমি আপনাদের মাঝে আজকে এমন একটি কাহিনী তুলে ধরবো যে সত্যি যে রিয়েল লাইফ যেটা ঘটেছে সেই কাহিনী তুলে ধরবো। মূলত কাহিনীটি হলো একটি শ্মশানের কাহিনী। সেই শ্মশানে কি ঘটেছে আর কি হয়েছিল, কেন হলো, সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে ভিডিওটি আমি তুলে ধরলাম। তো গাইস চলেন আমরা এসেছি সেই শ্মশানে, যে শ্মশানে কিছুদিন আগে একটি কাহিনী ঘটেছিল। সেই কাহিনী আপনাদের মাঝে আজকে তুলে ধরতেছি আমরা। তো আসেন আমার সঙ্গে। তো গাইস আমরা চলে এসেছি সেই শ্মশানের দ্বারা আমাদের ঈদগাহ মাঠ। সেই ঈদগাহ মাঠের কাছে আমরা আসছি। ঈদগাহ মাঠের ওপারে আমাদের শ্মশানটা। চলেন তাহলে আপনাদের দেখাই আমরা। আসেন। আমরা সেখানে পা দিলাম। প্রবেশ করলাম। আর আমাদের এইখানে সাইডে অনেক দূরে একটি অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য বক্সের কিছুটা সাউন্ড আসতেছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। তারপরে আমরা যে যত সম্ভব সাউন্ডটা ক্লিয়ার করতে পারবো। এই সেই শ্মশান, লোকটির কথা আপনাদের বলছিলাম। তো গাইস এই শ্মশান মূলত কাহিনীটা হলো আপনার মাঝে তুলে ধরবো আমি, যে আসলে এই শ্মশান থেকে কি হয়েছিল, কেন লোকটা মারা গেল, সেই কাহিনীটা আপনাদের আমি এখন তুলে ধরবো। তো গাইস এখন অনেক রাত, প্রায় রাত 2টা বাজে। কত? 2:13 বাজে গেছে। কুয়াশার জন্য ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না। আমাদের প্রচুর ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে। তারপরে আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করতেছি। সবাই আসেন। তো আপনাদের মাঝে আমি কাহিনীটা তুলে ধরি। আসলে এই যে শ্মশান, এই শ্মশানের ওই সাইডে দেখেন, ওই সাইডে আচ্ছা আপনার আমি ক্লিয়ার দেখাচ্ছি, একটু আর কি সামনে আছেন। এটা কিন্তু আমাদের যে হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে যে মারা গেলে মাটি দেয় কবরস্থান, আমাদের মুসলিম বলে কবরস্থান, এদের শ্মশান বলে। সেই কবরস্থানে এখানে অনেক লোক মাটি দেওয়া হয়। এই কবরস্থানও আছে অনেক কটা, তবে এই পাশে দেখাতে পারতেছি না, কারণ জঙ্গল, তো জঙ্গলের রাস্তায় আমরা যাবো। ওদিক সাইডে একটা নতুন কবর আছে, ওদিক এইখানেও একটা কবরস্থান আছে, এই দেখেন এখানে একটা কবরস্থান আছে, দেখা যাচ্ছে। এটা সেই কবরস্থান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওদিকে একটা স্পষ্ট আছে, ওদিক বোঝা যাবে। আচ্ছা স্যার, বই পাশে যাওয়া লাগবে না, ওনারা হয়তো বুঝতে পারবে, যারা দেখবে এমনি বুঝতে পারবে। আসলে পাশে আছে, ওরা নাকি দেখছে এখানে অনেক কিছু ঘটছে, অনেক টাইম ঘটছে। মূলত এখানে অনেক বড় বড় গাছ ছিল, শুধুমাত্র আপনার সাইডে যে গাছগুলো দেখালাম ওই গাছগুলো শুধু আছে। তাছাড়া এখানে শ্মশানের যে এখনকার বর্তমান গাছগুলো, এগুলো ছোট গাছ, বড় গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। বড় গাছগুলো দেখাই চলো। বড় আপনার দেখাবো, তারপর বড় গাছগুলোর যে মূলগুলো সেগুলো দেখাবো। তা মূলত আপনার কাহিনীকে বলি এখন আমি, যে এটা হলো শ্মশানের সাইডে একটা গর্ত। এটা সাগর একটু ক্লিয়ার দেখার চেষ্টা করা হয়েছে। গর্ত, তাহলে আপনারা একটু এই পাশে আসেন। আপনার মূলত কাহিনীটা শুরু হয়েছে আমার এই পাশে হয়েছে। গাইস এই গর্তই কিন্তু পানি ছিল। তা আমাদের গ্রাম অঞ্চলে যে আমন ধান যে আবাদ করে, সেই ধানের বীজ গাজানোর জন্য এই আপনি দেখেন এইখানে কিন্তু ওনারা ধান বীজ চাষ করার জন্য তৈরি করছিল। করার পরে হঠাৎ করি এখানে কিন্তু একটা ঢিবি ছিল, এই জায়গায় একটা ঢিবি ছিল। এই ঢিবিটা কিন্তু কেটে ফেলছে উনি, যে লোকটি মারা গেছে। এই ঢিবিটি কেটে ফেলছে। আর এই জায়গায় মানে ধান বীজ চাষ করবে আর কি। তো উনি আসছিল এখানে, আসার পরে হঠাৎ করে দেখে এই গর্তটার মধ্যে পানি ছিল। ওই সময় এখানে একটা অনেক বড় মাছ, শোল মাছ যেটা বলে, শোল মাছ বের হয়েছিল। তো শোল মাছ বের হয়েছিল, উনি হঠাৎ করে দেখতে পায়। সেই এখানে কোদাল রাখার পর সেই শোল মাছে ধরতে গিয়েছিল। ধরার পর দেখে এই জায়গায় মাছটি তলে গেছে, মানে হারাই গেছে। তারপরে উনি অনেক চেষ্টা করার পর চলে আসছে। আসার পর এই বীজ গাড়ার জন্য ধান বাড়িতে এটা ক্ষেতটা ভালো করছে।
পরে এই ঢিপিটা কিন্তু এখানে ছিল, এই ঢিপিটা কেটে ফেলছে। কেটে ফেলার পর হঠাৎ করে পরের দিন আবার দেখা পায় ওই শোল মাছ ভেসে উঠছে। ভেসে ওঠার পর মাছটি আবার উনি ধরতে গেছে, কিন্তু মাছকে ধরতে পারেনি। আবার একই কাহিনী হয়েছে, সেম কাহিনী। তারপরে উনি আবার পরের দিন বাসায় গেছে। যাওয়ার পর রাত্রেবেলা আমাদের গ্রাম অঞ্চলে যে বাজার বলে, সেই বাজারে উনি রাত্রেবেলা গেছে। তো উনি বাজারে গেছে, বাজার থেকে রাত্রেবেলা আসার পর দেখে রাস্তার মধ্যে ওনাকে 5টা কালো কুকুর অ্যাটাক করেছে। 5টি কালো কুকুর অ্যাটাক করছে। করার পর উনি কি করবে, কোনো কিছু ওনার মাথায় কাজ করে না যে উনি কি করবে আসলে। তারপরে উনি চিৎকার মেরে ওখান থেকে লাফ দিয়ে পালাই গেছে। যাওয়ার পর উনি বাসায় চলে গেছে। যাওয়ার পর পরের দিন আশা গাছ দেখেন, এই যে এইটা সেই পুরান বট গাছ। এই যে এই গাছটা এখানে মেইন পয়েন্টে এই গাছটি, এর সাইডে হলো আপনার এই যে আবাদ ভুট্টার ক্ষেত, এই ক্ষেতের মধ্যে কিন্তু ওনারা ধান চাষ করতো। হ্যাঁ, এইখানে ঠিক এইখানে। আবার এই পাশে দেখেন আমাদের নদী বয়ে গেছে, ছোট যমুনা নদী এই পাশ থেকে বয়ে গেছে। তো গাইস উনি পরের দিন আবার বাজারে গেছে। যাওয়ার পরে ওই গাছটা আমার অনেক ঠান্ডা লাগতেছে, অনেক রাত না আসলেই। তো উনি পরের দিন আবার বাজারে গেছে। যাওয়ার পরে উনি বাসায় আবার আসতেছে। আসার পূর্বে পিছন থেকে একটি বয়স্ক মহিলা ওনাকে তাড়া করছে, মানে পিছন থেকে টাইনে হচ্ছে, ওনার কাপড় টাইনে হচ্ছে, কাপড় টাইনে হচ্ছে। তারপর উনি কি করবে, মানে আবার ডরা গেছে, কি করবে যাইতে পারে না। লাস্টে আবার উনি চিৎকার মেরে ওখান থেকে চলে গেছে। যাওয়ার পর উনি বাসায় যে ওনাদের স্ত্রী কিন্তু বলছিল এই কথা, আমি যেটা শুনছি। স্ত্রীকে উনি বলছে, বলার পরে অনেক কয়েকদিন হয়ে গেছে। তারপরে ওনার বাসায় আমি শুনছি যে রাত্রেবেলা নাকি বাচ্চা কান্না করে, বাসায় থাকতে পারে না, জানলার কাছে এসে থাকে কান্না করে, এমন কাহিনী শুনছি আমি। তারপরে উনি হঠাৎ করে একদিন হজর টাইমে মসজিদে গেছে নামাজ পড়তে। উনি হঠাৎ করে একদিন মসজিদে গেছে নামাজ পড়তে গেছে, হজর নামাজ বলে গেছে। আমি নামাজ পড়তে গেলাম, তোমরা দেখো দুয়ার লাগাই দাও, এই কথা বলে গেছে। অথচ বাসায় কোনো অশান্তি বা কোনো তর্ক মজা এগুলো কিচ্ছু হয়নি। তারপর নামাজ পড়ে উনি বাইরে হয়েছে, যাওয়ার পরে মেয়ের বাসায় উনি কিন্তু আর বাসায় ফেরে নেই। উনি রাত্রেবেলা বাসায় ফেরে নেই। পরে সকাল মানে দিনের আলো যখন হয়েছে, উনি ওনার কোনো খোঁজ খবর আর নাই। তারপর গ্রামবাসী হঠাৎ করে ডাঙ্গায় এই অনেক সময় আমাদের গ্রামে যে খামলা বলে কাজ করতে যেতেছে, হঠাৎ করে দেখে একটি গাছের মধ্যে উনি গলায় দড়ি দেওয়া অবস্থা। ওখান থেকে দেখতেছে যে গলায় দড়ি দেওয়া কেন, এই লোক তো এমন যে কোনো না, যে এত সাদা সিধা লোকটি ছিল, যার গায়ে একটি মাছি পড়লো, সেই মাছিটি তাড়ায় না, এত সাদা লোক ছিল। ওখান থেকে লাশ যখন দেখছে, দেখার পরে এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, যেটা কীভাবে সম্ভব, কেন হলো এটা। তারপরে লাশটি কেউ আর নাড়ে না, থানায় চিঠি করছে, পুলিশ আসছে, পুলিশ নামে দেখে যে লাশটি এইটুকু একটু গাছে, এতটুকু গাছে গলায় দড়ি দেওয়া। এর সাথে একটু বড় হবে, কিন্তু গলাইটি এতটুকু হবে। এইটুকু গাছ কোনোভাবে সম্ভব না গলা দড়ি দিয়ে একটা মানুষ নিশ্চয় মারা যাওয়া। সো গাছটি দেখে যখন গলার দড়ি দিছে, গলার দড়ি দেওয়ার পরও যে এই পাটি কিন্তু মাটিতে এইভাবে লাগানো। যদি একটা মানুষ নিচে গলা দড়ি দেয়, তার পা অবশ্যই উপরে ঝুলানো থাকবে, কিন্তু নিচে পাটি নামানো। তারপরে পুলিশ আসলো, আসিয়া লাশটি নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। তারপরে ওই দিন আসার পরে ওনাকে মাটি দিল, প্রস্তুতি করলো, করার পরে পরের দিনে
ওনার যে ছোট ভাই উনি কিন্তু ঢাকায় থাকে। আসলে আমি যে নিজেও কবিরাজ উনি কিন্তু জানতো না। আমার একটি দোকান আছে, সেই দোকানে উনি ছিল ওনার বড় ভাই। ওখানে গল্পে গল্পে উনি আমাকে বললো ফট করে যে এই সমস্যা। তা আমি ওই সময় বললাম যে আসলে এই কাহিনীটা কী হয়েছিল, আপনি যে বললেন যে উনি আর কি, আমি যেটা বললাম যে বাসায় কান্না করে আসে, এটা একটা এগুলো আমাকে বললো আর কি। পরে আমি ওনাকে বললাম আসলে এই কাহিনী কি সত্য? তো উনি বললো হ্যাঁ, একটু আমাকে বললো যে আপনি একটু যাচাই করেন, আমাদের একটু সমাধান করলেন জিনিসটা, এটা বলছে। তো গাইস সুশান্তকে আপনার দেখালাম, তারপর আমি পরবর্তীতে কাহিনীকে একটু পরে আপনাদের অন্য জায়গাটা বলতেছি, কারণ এটা এই জায়গায় বলা ঠিক হবে না। আমরা আরেকটা জিনিস আমাদের পাইছি, দেখেন নিজের সুশানে যে লাস্ট করে সেই কার্ড, এখানে কার্ড একটু পেয়েছি, দেখেন আপনারা ভালো করে নিয়ে দেখেন। মনে হয় হয়তো অল্প জিনিস অল্প মধ্যে হয়তো লাস্ট করেছে, এটা কার্ড আমরা এখানে পেয়েছি, ভালো করে আপনারা দেখেন। তারপরে এখানে দেখেন আরো কত কি আছে এখানে নিচে, দেখেন এই যে এইখানেও দেখা যাচ্ছে, দেখেন যে গাইস আমরা প্রায় স্টেশন থেকে বাইরে হয়ে এসেছি, একটু দূরে যাই আপনার বলতেছি কাহিনীটি। গাইস আমার স্টেশন থেকে বের হয়েছে, প্রথম স্থানে প্রথম ভিডিওটা যেখানে করছিলাম আমরা ওই জায়গায় চলে আসছি, ওই একটু শ্মশানে একটু বাইরে। তো আপনাদের মূলত সেই কাহিনীকে আবার তুলে ধরি। তো উনি ওনার ছোটো ভাই আমার কাছে এসে বললো যে আসলে কবিরাজ সাহেব, আমার পরিচয়টা উনি প্রথমে জানলো, পরে আমি পরিচয়টা আমি দিলাম যে আমি নিজেও কবিরাজ, আমি দেড় ধরে কাজ করি আমি নিজেই। তো উনি আমাকে বললো যে আসলে আমার কাজটি তাহলে সমাধান কী, আমার ভাই আমাকে বললো। তো আমি বললাম ঠিক আছে, আমি একটা সমাধান হবে, তবে আমাকে একটু সময় দিতে হবে। ওনাকে আমি এইভাবে বললাম। তারপর উনি বললো আমাকে যে আসলে উনি ঢাকায় থাকে তো উনি সময় দিতে পারবে না। যে আমি বললাম যে ঠিক আছে, আপনি সময় দিতে পারবেন না, আমাকে 2-1 দিন সময় দেন, নাহলে আমি জিনিসটা যাচাই না করলে কাজটা কীভাবে করবো আমি। উনি বললো তারপরে আমি চেষ্টা করবো, দেখি কি হয়। তারপরে আমি ওখান থেকে রাত্রেবেলা আমার বাজার থেকে বাসায় আসলাম, আসার পরে আমি জিনিসটা যাচাই করলাম। তো যাচাই করার পর জিনিসটা আমি শিওর হলাম যে আসলেই কাহিনীটা সত্য। বাসা আসার পর রাত্রেবেলা যখন আমি ঘুমাইছিলাম, তখন কিন্তু যে যিনি দেবতাটা ওনাকে এইরকম মৃত্যু মুখে ফেলেছে এবং মাইরে ফেলছে, সেই দেবতা আমার কাছে কিন্তু চলে এসেছিলো। রাত্রেবেলা ওনাকে আসে আমাকে বলতেছে যে কবিরাজ সাহেব আপনি ওই বাসায় যাইয়েন না কাজ করতে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কেন যাব না, কি সমস্যা বলেন আমাকে। তো উনি বললো আমাকে যে ওই বাসায় আপনি যাইয়েন না, ওই বাসায় আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি আর যাবো না, সমস্যা নেই, যেহেতু আপনারা বললেন, আপনাদেরও আমি শ্রদ্ধা করে দিত। তারপর আমি একটা জিনিস সন্দেহ করছিলাম কি, যে আসলে যদি এই জিনিসটা সত্য হয় তাহলে কিন্তু ওনাদের একটা নীতি আছে ধর্মে, সেটা হলো ওনারা একটা লোক খাইছে কিন্তু আরও 3টে খাবে। এটা আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ইয়ে করে আমি বলতেছি, অনুযায়ী বলতেছি যে একটা খাইছে আরও 3টি খাবে, হয়তো ওনার খাবে না, ওনাদের সন্তানদের কুলের খাবে, এইভাবে 3টে কুল খাবে। এই জন্য আমি ওনাদেরকে বলছিলাম যে জিনিসটা যত চালু করেন সমাধান টানে নেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কেন আমি যাব না কেন। উনি বললো যে ওই বাসায় আজ থেকে আর সমস্যা হবে না, আপনি যাইয়েন না। তারপর ঠিক আছে আমি যাব না। সো গাইস আমি আর আমার ভিডিওটি বেশি বড় করতে চাইতেছি না, তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, কোনো লোভে বা কোনো হুট করে কোনো জিনিস দেখে লোভ লালসতায় পড়বেন না, যাতে এমন কোনো ঘটনা না ঘটে বা এইরকম না হয়। আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, কোনো লোভে বা কোনো জায়গায় যাই না শুনে ক্ষতি করবেন না, আপনারা ওনাদের সম্মান করুন, ওনারা আপনাদের সম্মান করবে।